প্রথমত আমি দুঃখিত এত লেট করে ভিডিও দেওয়ার জন্য। তোমরা অনেকেই মেসেজ করেছো নেক্সট পার্ট কবে আসবে, চলে এসেছে। 3, 2, 1 তাহলে আমরা এতক্ষণ অবধি পড়েছি এক নির্দিষ্ট জারের মাথায় 3টি প্রশ্ন এসেছিল। যদি তিনি প্রত্যেকটি কাজ শুরু করার সঠিক সময় জানেন, যদি তিনি জানতে পারেন কারা হচ্ছে সঠিক ব্যক্তি, কাদের কথা শুনবেন এবং কাদের কথা শুনবেন না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, এই 3টে প্রশ্নের তিনি যদি সঠিক উত্তর পান, তিনি যেই কাজেরই দায়িত্ব নেবেন না কেন তিনি কোনোদিনও ব্যর্থ হবেন না। তাই তিনি তার রাজ্য জুড়ে ঘোষণা করে দিলেন, যারা তাকে এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেবে তাকে তিনি পুরস্কৃত করবেন। তার রাজ্যে যত লার্নেড ম্যানরা ছিল তারা সবাই চলে এলো সেই 3টে প্রশ্নের উত্তর দিতে, এবং 3টে প্রশ্নের উত্তর লার্নেড ম্যানরা বিভিন্ন রকম দিল। প্রথম প্রশ্নে কি উত্তর দিল তোমাদেরকে সেটা বলেছি, দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্ন। লার্নেড ম্যানদের উত্তরে যার কিন্তু সম্মত হলেন না, তার কোনো উত্তরই পছন্দ হলো না। তখন যার সিদ্ধান্ত নিলেন একজন হারমিট বা সন্ন্যাসীর সাথে দেখা করবেন। তিনি আবার খুব ফেমাস কিসের জন্য? তার নলেজ বা উইজডমের জন্য। কিন্তু প্রবলেমটা হলো এই জায়গায় যে তিনি সাধারণ মানুষ ছাড়া দেখা করেন না, আর জার তিনি কিন্তু সাধারণ মানুষ নন। আর জারের 3টে প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারেন তাহলে সে হচ্ছে হারমিট। তাহলে জার তার 3টে প্রশ্নের উত্তর পাবে কিভাবে? এই অবধি আমরা আগের ক্লাসে পড়েছিলাম, এরপর থেকে আমরা এই ভিডিওতে কন্টিনিউ করব। দ্য হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কুইটেড। সেই হারমিট যার সাথে যার দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এক জঙ্গলে বসবাস করেন এবং সেই জঙ্গল ছেড়ে তিনি কোনোদিন কোথাও যাননি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। এবং তিনি শুধুমাত্র দেখা করেন সাধারণ মানুষদের সাথে। কমন ফোক মানে হচ্ছে কমন পিপল। তাহলে যেই হারমিটের কাছে যার তার 3টে প্রশ্ন নিয়ে আসছেন তার উত্তর পাওয়ার জন্য, তিনি এক জঙ্গলে বসবাস করেন, তিনি সেই জঙ্গল ছেড়ে কোনোদিনও কোথাও যাননি, এবং তিনি সাধারণ মানুষ ছাড়াও অন্য কারোর সাথে দেখা করেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস। তাহলে জার হারমিটের সাথে দেখা করার জন্য কি করলেন না, তিনি কিছু জোগাড় করলেন। জোগাড় ব্যাপারটা তোমরা সবাই জানো। তিনি প্রথমত কি করলেন, যে সাধারণ মানুষদের যে পোশাক সেই পোশাক করলেন। দেখো কি বলছে লাইনটা, সো দ্য জার পুট অন একটা ফ্রেজাল ভার্ব, মানে হচ্ছে পরা বা পরিধান করা, টু ওয়্যার। তাহলে দ্য জার পুট অন সিম্পল ক্লথস। এখানে সিম্পল ক্লথস মানে হচ্ছে সাধারণ পোশাক, যেই পোশাক সাধারণ মানুষরা পরে। তাহলে যার তার রাজকীয় পোশাক ছেড়ে সে সাধারণ মানুষদের পোশাক পরলো, এবং তারপর কি করেছে দেখো, অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল। এখানে সেল মানে হচ্ছে হাট, কুড়ে ঘর বা কটেজ। এবং হারমিটের কুড়ে ঘরে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স। ডিসমাউন্টেড মানে গট অফ, মানে গট ডাউন, নিচে নামা। তিনি নিচে নামলেন তার ঘোড়া থেকে। তাহলে তিনি ঘোড়ায় করে গিয়েছিলেন, তিনি তার ঘোড়ার থেকে নিচে নামলেন, হেঁটে হেঁটে যাবেন। কারণ তিনি যদি ঘোড়ায় যান তাহলে হারমিট হয়তো তার সাথে নাও দেখা করতে পারে। তাহলে জার প্রথমত কি করলেন, তিনি সাধারণ মানুষের পোশাক পরলেন, নিজের ঘোড়ার থেকে নামলেন, এবং অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড। তার যারা বডিগার্ড বা দেহরক্ষী তাদেরকে পেছনে ফেলে ওয়েন্ট অন অ্যালোন, একাই এগিয়ে গেলেন হারমিটের সাথে দেখা করার জন্য। তাহলে যার যখন সিদ্ধান্ত নিলেন হারমিটের সাথে দেখা করবেন, তিনি জানতেন যে হারমিট শুধুমাত্র সাধারণ মানুষদের সাথে দেখা করেন, তিনি কিন্তু অন্য কারোর সাথে দেখা করেন না সাধারণ মানুষ ছাড়া। আর যার তাকে যদি দেখা করতে হয় তাহলে তাকে সাধারণ মানুষ হয়েই যেতে হবে। তাই যার সিদ্ধান্ত নিলেন যে তিনি তার রাজকীয় পোশাক ছেড়ে তিনি সাধারণ মানুষদের পোশাক পরবেন। তিনি তার ঘোড়ার থেকে নামলেন এবং তার দেহরক্ষীদের পেছনে ফেলে তিনি একাই হেঁটে হেঁটে গেলেন হারমিটের সাথে দেখা করার জন্য। এই লাইনগুলো আন্ডারলাইন করে রাখবে। দ্য জার পুট অন সিম্পল ক্লথস, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, অ্যান্ড লেফট হিজ বডিগার্ডস বিহাইন্ড, অ্যান্ড ওয়েন্ট অন অ্যালোন। এই জায়গাটা থেকে 2 মার্কসের কোশ্চেন পড়তে পারে, তাই এই জায়গাটা খুব ভালোভাবে পড়বে। হোয়েন দ্য জার অ্যাপ্রোচ, এখানে অ্যাপ্রোচ মানে হচ্ছে কেম অর অ্যারাইভড। যখন জার পৌঁছলেন হারমিটের কাছে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। হারমিট তার কুড়ে ঘরের সামনে মাটি কুড়ছিলেন। যখন জার সাধারণ মানুষের পোশাক পরে ঘোড়ার থেকে নেমে এবং দেহরক্ষীদের পেছনে ফেলে তিনি যখন পৌঁছলেন হারমিটের সাথে দেখা করার জন্য, হারমিট কি করছিলেন না, হারমিট নিজের কুড়ে ঘরের সামনে মাটি কুড়ছিলেন। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড মানে হচ্ছে মাটি। তাহলে হারমিট তার কুড়ে ঘরের সামনে মাটি কুড়ছিলেন। সিইং দ্য জার হি গ্রিটেড হিম। জারকে দেখে হারমিট তাকে ওয়েলকাম জানালো। জারকে দেখতে পেয়ে হারমিট ওয়েলকাম জানালো, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। এরপর আবার মাটি কুড়তে শুরু করলো।
ভাবো, জার সে তার 3টে প্রশ্ন নিয়ে গেছে হারমিটের কাছে। যখন জার পৌঁছলো হারমিটের বাড়িতে, হারমিট তার কুড়ে ঘরের পাশে মাটি কুড়ছে। সে জারকে দেখলো, তাকে ওয়েলকাম জানালো, আবার মাটি কুড়তে লাগলো। ব্যাপারটা অনেকটা এরকম হলো না? তোমার বাড়িতে যখন কোনো অতিথি আসেন বা কোনো আত্মীয় এলো তোমার বাড়িতে বা কোনো কুটুম তোমার বাড়িতে এসেছে, তারা যখন এলো তুমি এক চেয়ারে বসে রয়েছো, চেয়ারে তুমি বসে আছো, ওনারা প্রবেশ করলেন, তুমি মাথা উঠিয়ে দেখলে, আসুন, চেয়ারে বসে রইলে। এরকম করো কি? যদি বাড়িতে কোনো অতিথি আসেন বা কোনো চেনা জানা লোক আসেন, তাদেরকে ওয়েলকাম করো ভালোভাবে, চেয়ারে বসাও, জিজ্ঞাসা করো কেমন আছেন না আছেন। এখানে জার 3টে প্রশ্ন নিয়ে গেছে হারমিটের কাছে। হারমিট তাকে দেখলো, ওয়েলকাম জানালো, আবার মাটি কুড়তে শুরু করে দিল। দেখো কি বলছে, দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। হারমিট ছিল ফ্রেল, ফ্রেল মানে হচ্ছে রোগা, আর উইক মানে হচ্ছে দুর্বল। হারমিট সে খুব রোগা এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড আ লিটল আপ, হি ব্রেথেড হেভিলি। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, এখানে স্পেড মানে হচ্ছে কোদাল, যেটা দিয়ে মাটি কোড়া হয়। হারমিট যতবার কোদাল দিয়ে মাটি কোড়ার চেষ্টা করছিল, কিন্তু মাটিতে খুব জোর মারার পরেও কোদাল খুব অল্প মাটি উঠে আসছিল এবং সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। কারণ সে যেহেতু ফ্রেল অ্যান্ড উইক, দুর্বল এবং রোগা, তাই সে খুব ভালোভাবে মাটি কুড়তে পারছিল না। সে যতবার কোদালটা মারছে মাটিতে, খুব কম মাটি কুড়তে পারছে এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তাহলে এইখানে আমরা দেখলাম, এই প্যারাগ্রাফে আমরা দেখলাম, যখন জার পৌঁছলেন হারমিটের কাছে, হারমিট তার কুড়ে ঘরের সামনে মাটি কুড়ছিল। সে জারকে দেখে ওয়েলকাম জানালো এবং মাটি কুড়তে আবার শুরু করলো। হারমিট রোগা, পাতলা এবং দুর্বল। সে খুব জোর জোর কোদাল নিয়ে মাটি কুড়ার চেষ্টা করছিল, কিন্তু খুব অল্প পরিমাণ মাটি সে কুড়তে পারছিল এবং খুব জোর জোর নিঃশ্বাস নিচ্ছিল। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড। জার হারমিটের কাছে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট। আমি আপনার কাছে এসেছি জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ টু আনসার 3 কোশ্চেন্স। 3টে প্রশ্ন জিজ্ঞাসা করতে। জার হারমিটের কাছে গেলেন এবং ওনাকে বললেন, আমি আপনার কাছে এসেছি জ্ঞানী হারমিট, আমার 3টে প্রশ্ন নিয়ে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম। আমি কিভাবে সঠিক সময়ে সঠিক কাজ করতে পারবো, তার প্রথম কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং অর এনিথিং। Who are the people I most need and to whom should I therefore pay more attention than to the rest? কারা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সঠিক ব্যক্তি, কাদের আমার প্রয়োজন, কাদেরকে আমি বেশি অ্যাটেনশন দেব এবং কাদেরকে আমি এড়িয়ে চলবো, এবং হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, কোন কাজটা আমার প্রথমে করা উচিত। তাহলে জার হারমিটের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন তার 3টে প্রশ্ন। তিনি বললেন যে তিনি হারমিটের কাছে এসেছেন তার 3টে প্রশ্ন নিয়ে। তিনি এই 3টে প্রশ্নের সঠিক উত্তর চান এবং তারপর তিনি তার সেই 3টে প্রশ্ন হারমিটকে জানাবেন। কিন্তু দেখো কি বলছে, দ্য হারমিট লিসেন টু দ্য জার। হারমিট খুব ভালোভাবে জারের কথা শুনলেন। হারমিট খুব ভালোভাবে জারের কথা শুনলেন, বাট আনসার্ড নাথিং, কিন্তু কোনো উত্তরই দিলেন না। যেমন তোমরা জিজ্ঞাসা করো না, স্যার নেক্সট ভিডিও কবে আসবে, আমি কোনো উত্তর দিই না, কারণ আমি নিজেও জানি না কবে আসবে। ঠিক একই রকম ভাবে জার যখন 3টে প্রশ্ন জিজ্ঞাসা করলো হারমিটকে, হারমিট শুনলেন যে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন জার, কিন্তু কোনো রকম কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড। এখানে স্প্যাট অন মানে হচ্ছে থুতু ফেলা। হ্যাঁ, ঠিকই শুনেছ, থুতু ফেলা। হারমিট তার হাতে থুকলেন এবং রিকমেন্স ডিগিং, আবার মাটি কুড়তে শুরু করলেন। সাধারণত কোদালে যখন মাটি কোড়া হয়, যদি হাতটা একটু ভিজে হয় তাহলে গ্রিপ করতে সুবিধা হয়। সেই জন্য হারমিট জারের প্রশ্নগুলোকে শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। তিনি হাতে থুতু ফেললেন এবং কোদালটা ধরে আবার কুড়তে শুরু করলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার। জার বললেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন। লেট মি টেক দ্য স্পেড, আমাকে একটু কোদালটা নিতে দিন। অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ। আ হোয়াইল মানে হচ্ছে ফর এ শর্ট টাইম। জার হারমিটকে বললেন যে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আমাকে একটু কোদালটা দিন, আমি আপনার জন্য কিছুক্ষণ কাজ করে দিচ্ছি। জার ভাবলেন তিনি হয়তো যদি হারমিটে সাহায্য করে দেন মাটি কুড়তে, তাহলে হয়তো হারমিট তাকে উত্তর দেবে। এরকমটা নয়। হ্যাঁ, জার কিন্তু হারমিটের ওপর দয়া খেয়ে মাটি কুড়ছেন। তিনি দেখছেন যে হারমিট খুব জোর জোর মাটিতে মারছে কিন্তু খুব অল্প মাটি কুড়তে পারছে, তাই আউট অফ সিম্প্যাথি জার হারমিটের ওপর করুণা করে মাটি কুড়তে শুরু করলেন। তিনি বললেন যে আপনি আমাকে দিন কোদালটা, আমি কিছুক্ষণ কাজ করে দিচ্ছি আপনার জন্য। হারমিট একবারও বললেন না যে না করতে হবে না,
ভাবো তুমি তোমার কোনো আত্মীয়ের বাড়িতে গেছো, সেখানে গিয়ে তুমি দেখছো যে সেই আত্মীয় বাসন মাজছে। তুমি ভদ্রতার খাতিরে বললে যে দাও বাসনগুলো আমি মেজে দিচ্ছি, সব বাসন নিয়ে চলে এলো, তুমি মাজতে বসে গেলে। একবারও বললো না যে না না আমি মেজে নেবো, ঠিক আছে। যার যখন বললেন যে কোদালটা আমাকে দিন, আমি আপনার জন্য মাটি করছি, তখন হারমিট কি বললেন? ধন্যবাদ, থ্যাঙ্কস সেড দ্য হারমিট। হারমিট বললেন ধন্যবাদ, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং সেই কোদালটা জারকে দিয়ে দিলেন। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এরপর মাটিতে বসে পড়লেন হারমিট। তাহলে হারমিট জারকে কোদালটা দিয়ে মাটিতে বসে পড়লেন এবং বললেন ধন্যবাদ। হোয়েন হি হ্যাড ডাগ 2 beds, যখন জারের দুটো জমি কোড়া হয়ে গেল। হোয়েন হি হ্যাড ডাগ 2 beds, যখন জার দুটো জমি কুড়ে দিলেন। জমি মানে বিশাল বড় কিছু জমি নয়, একটা এরিয়া ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করা। কারণ হারমিট যেহেতু জঙ্গলের থেকে বাইরে যান না, তাহলে তার যেইটুকু প্রয়োজন তিনি নিজেই চাষবাস করেন। এবং এই হারমিটের ওপর করুণা করে জার তিনি মাটি কুড়তে শুরু করলেন। যখন জার দুটো বেড মানে দুটো জমি যখন কুড়লেন, হোয়েন হি হ্যাড ডাগ 2 beds, যখন দুটো জমি কোড়া হলো, দ্য জার স্টপড, জার থামলেন। তিনি হয়তো ভাবলেন দুটো তো জমি কুড়ে দিয়েছি, এরপর হয়তো আমার প্রশ্নের উত্তর দেবে। তাহলে দুটো জমি কোড়ার পর জার থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন, তার 3টে প্রশ্ন আবার রিপিট করলেন। 3টে প্রশ্ন কি কি আমি আবার রিপিট করছি যাতে তোমাদের মনে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা প্রত্যেকটি কাজ শুরু করার, কারা হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষ, কাদের কথা শুনবে কাদের কথা শুনবে না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, এই 3টে প্রশ্ন আবার রিপিট করলেন। দ্য হারমিট আগেন গেভ নো আনসার, হারমিট আবার কোনো উত্তর দিলেন না। বাট রোজ, তিনি মাটিতে বসেছিলেন, উঠে দাঁড়ালেন। এখানে রোজ মানে হচ্ছে রাইজের পাস্ট ফর্ম, রোজ, উঠে দাঁড়ালেন। রোজ মানে তুমি যেটা ভাবছো সেটা নয় কিন্তু, হ্যাঁ। দ্য হারমিট আগেন গেভ নো আনসার, হারমিট কোনো উত্তর দিলেন না কিন্তু উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, কোদালটাকে ধরার জন্য হাত বাড়ালেন যে ঠিক আছে তুমি দুটো জমি কুড়ে দিয়েছো, কোদালটা এরপর আমাকে দাও। অ্যান্ড সেড, এবং বললেন নাও রেস্ট আ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, তুমি এরপর একটু বিশ্রাম নাও এবং আমাকে একটু কাজ করতে দাও। যার দুটো জমি কোড়ার পর আবার 3টে প্রশ্ন রিপিট করলেন হারমিটকে। হারমিট আবার কোনো উত্তর দিলেন না। হারমিট উঠে দাঁড়ালেন এবং হাত বাড়ালেন কোদালটা নেওয়ার জন্য এবং বললেন জারকে যে আপনি একটু বিশ্রাম করুন, আমি কাজ করছি এরপর। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোনো মতে আর কোদালটা দিলেন না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, আরও জমি কুড়তে শুরু করলেন। জার ভাবছেন যে দুটো কুড়েছি তো, উত্তর দিলেন না, আরও জমি কুড়ে দিচ্ছে আপনার জন্য, তারপরেও দেবেন না উত্তর। তাহলে হারমিট যখন জারের কাছে কোদালটা চাইলো, জার কোদাল দিলেন না, আবার জমি কুড়তে শুরু করলেন। 1 hour passed, 1 ঘন্টা পার হলো। অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা। ভাবছো যার কোনোদিনও ভেবেছিল না এত কষ্ট করতে হবে 3টে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। 1 ঘন্টা পার হয়ে গেল, আরও 1 ঘন্টা মাটি কুড়লো। দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পেছনে সূর্য অস্ত যেতে শুরু করেছে। কখন এসেছিল? সূর্য অস্ত যাচ্ছে, গোধূলি হয়ে গেছে, গাছের পেছনে সূর্য অস্ত যেতে শুরু করেছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড, জার শেষমেশ কোদালটাকে খুব জোরে মাটিতে মেরে বললেন আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছি ওয়াইজ হারমিট, জ্ঞানী ম্যান। ওয়াইজ ম্যান, জ্ঞানী ম্যান, আপনি আপনার কাছে এসেছি। তোমরা এতদিন শুনেছো ব্যাটম্যান, অ্যান্টম্যান, স্পাইডারম্যান, ইনি হচ্ছেন জ্ঞানী ম্যান, ওয়াইজ ম্যান। বলছে আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, ওয়াইজ ম্যান আমি আপনার কাছে এসেছি ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর পেতে, জমি খুঁড়তে নয়। আমি আপনার কাছে এসেছি আমার 3টে প্রশ্নের উত্তর পেতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি উত্তর দিতে পারবেন না, টেল মি সো, আমাকে বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি চলে যাব। বলছে আমি আপনার কাছে এসেছি 3টে প্রশ্নের উত্তর পেতে, যদি আপনি জানেন না বা বলতে পারবেন না উত্তর, আমাকে বলে দিন, আমি বাড়ি চলে যাব। এটা জার যখনই হারমিটকে বলেছে, হারমিট আবার কি বলছে দেখো, হেয়ার কাম সামওয়ান রানিং, দেখো দেখো কেউ দৌড়ে দৌড়ে আসছে। হেয়ার কাম সামওয়ান রানিং, আন্ডারলাইন করবে, 6 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট লাইন। হেয়ার কাম সামওয়ান রানিং, দেখো কেউ দৌড়ে দৌড়ে আসছে। কে কাকে বলছে? হারমিট বলছে জারকে। লেট আস সি হু ইট ইজ, চলো দেখি কে। তাহলে জার প্রশ্ন কি করেছিল, আপনি যদি আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারবেন না, বলে দিন, আমি চলে যাব। তখন হারমিট কি বললো, দেখো দেখো কেউ আসছে, দৌড়ে দৌড়ে আসছে, চলো দেখি সে কে। বুঝতে পারলে কিরকম ভাবে প্রশ্ন ঘুরিয়ে দিল?
তুমি যখন ছোটবেলায় মেলায় গিয়ে মাকে বলতে খেলনা কিনে দিতে, তারাও এরকমভাবে তোমাকে ঘুরিয়ে দিত, এই চল চল ফুচকাটা খেয়ে নি তারপর কিনে দেবো। ফুচকাটা খেয়ে ঘর, তুমি আর খেলনা পেলে না। দ্য জার টার্নড অ্যারাউন্ড, জার পেছন দিকে ঘুরলেন, অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, এবং দেখলেন আ বিয়ার্ডেড ম্যান। বিয়ার্ডেড ম্যান মানে হচ্ছে এ ম্যান হ্যাভিং বিয়ার্ড, একজন মানুষ, একজন লোক যার দাড়ি রয়েছে। এখানে বিয়ার্ডেড ম্যান মানে হচ্ছে এ ম্যান হ্যাভিং বিয়ার্ড। তাহলে যার পেছন দিয়ে ঘুরলেন এবং দেখলেন একজন বিয়ার্ডেড ম্যান জঙ্গলের থেকে দৌড়ে দৌড়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড প্রেসড অ্যাগেনস্ট হিজ স্টোমাক, এবং সেই বিয়ার্ডেড ম্যান তার হাতটা তার পেটের ওপর চাপ দিয়ে দৌড়ে দৌড়ে আসছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং তার পেট থেকে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণ বন্ধ আর হচ্ছে না। তাহলে জার যখন পেছন দিকে ঘুরলেন তিনি দেখতে পেলেন যে একজন বিয়ার্ডেড ম্যান জঙ্গলের থেকে দৌড়ে দৌড়ে বার হচ্ছে। সে হাত দিয়ে তার পেটটার উপর চাপ দিয়ে দৌড়ছে এবং সেইখান থেকে রক্ত নির্গত হচ্ছে। হোয়েন হি রিচ দ্য জার, যখন বিয়ার্ডেড ম্যান জারের কাছে পৌঁছলেন, হি ফেল ফেন্টিং, তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অন দ্য গ্রাউন্ড, তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মোর্নিং ফিবলি, একদম মৃদুভাবে তিনি আর্তনাদ করছিলেন। মোর্নিং মানে হচ্ছে গ্রোনিং, আর্তনাদ কর, আর ফিবলি মানে হচ্ছে উইকলি। যার যখন পেছন ঘুরলেন তিনি দেখতে পেলেন যে জঙ্গল থেকে একজন বিয়ার্ডেড ম্যান দৌড়ে দৌড়ে আসছে। সে তার হাতটা পেটে চাপ দিয়ে দৌড়ছে এবং সেইখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। সে যখন জারের কাছে এসে পৌঁছলো সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং বিড়বিড় করে যেন সে তার কষ্টের কথা বলতে লাগলো। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফ্যাশনড দ্য ম্যানস ক্লথিং, জার এবং হারমিট দুজনেই সেই বিয়ার্ডেড ম্যানের ড্রেসটাকে খুললো। সে যে শার্ট পরেছিল ওপরে সেটা আনফ্যাশন করলো। আনফ্যাশন মানে হচ্ছে লুজেড। সে তার পোশাকটাকে খুললো, কারণ তার পেটে যেহেতু ক্ষত লেগেছে পোশাকটাকে খুলবে তবেই তো সেখানে সে ফার্স্ট এড করতে পারবে। তাই জার এবং হারমিট দুজনে মিলে বিয়ার্ডেড ম্যানের যে ক্লথস সেইগুলোকে ওপেন করলো। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, একটা বিশাল বড় ক্ষত। উন্ড মানে হচ্ছে ক্ষত, একটা বিশাল বড় ক্ষত সেই বিয়ার্ডেড ম্যানের স্টোমাকে। স্টোমাক মানে হচ্ছে অ্যাবডোমেন বা পেট। সেই বিয়ার্ডেড ম্যানের পেটে একটা বিশাল বড় ক্ষত। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, জার তার পক্ষে যতটা সম্ভব ভালোভাবে সেই ক্ষতস্থানটাকে পরিষ্কার করলেন। অ্যান্ড ব্যান্ডেজ ইট উইথ হিজ হ্যাঙ্কাচিফ অ্যান্ড উইথ আ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং সেই ক্ষতস্থানটা ব্যান্ডেজ করলেন তার হ্যাঙ্কাচিফ মানে রুমাল দিয়ে এবং একটা টাওয়েল, একটা তোয়ালা যেটা হারমিটের কাছে ছিল। তাহলে জার সেই বিয়ার্ডেড ম্যানের ক্ষতস্থান ব্যান্ডেজ করলেন কি দিয়ে? তার নিজের হ্যাঙ্কাচিফ বা রুমাল এবং হারমিটের দেওয়া টাওয়েল দিয়ে সেই ক্ষতস্থানটাকে ব্যান্ডেজ করলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, রক্ত আরও বার হচ্ছে। অ্যান্ড দ্য জার আগেন অ্যান্ড আগেন রিমুভ দ্য ব্যান্ডেজ, সোকড ইট উইথ ওয়ার্ম ব্লাড, জার বারবার ব্যান্ডেজটাকে সরাচ্ছে যেটা রক্তে পুরো ভিজে গেছে। অ্যান্ড ওয়াশ অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উড, সেইটাকে পরিষ্কার করছে আবার ব্যান্ডেজ লাগাচ্ছে। তাহলে এই পুরো প্যারাগ্রাফটাকে আমি যদি সাম আপ করি, আমরা যদি সাম আপ করি কি হবে? জার পেছন ঘুরে দেখলেন যে এক বিয়ার্ডেড ম্যান দৌড়ে দৌড়ে আসছেন জঙ্গল থেকে। সে তার পেটের মধ্যে হাত রেখে চেপে আসছে এবং সেই জায়গার থেকে রক্তক্ষরণ হচ্ছে। সে যখন জারের কাছে পৌঁছলো সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এবং বিড়বিড় করে তার কষ্টের কথা, যন্ত্রণার কথা জারকে বলল। জার এবং হারমিট দুজনে তার কাপড়গুলোকে খুললেন এবং তারা দেখতে পেলেন যে তার পেটে বিশাল বড় একটা ক্ষত। সেইটাকে জার তার রুমাল এবং হারমিটের দেওয়া টাওয়েল দিয়ে ব্যান্ডেজ করলেন। জার প্রথমে পরিষ্কার করলেন যতটা ভালোভাবে তার পক্ষে পরিষ্কার করা সম্ভব, তারপরে ব্যান্ডেজ করলেন হারমিটের দেওয়া টাওয়েল এবং নিজের রুমাল দিয়ে, কিন্তু দেখলেন যে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। সে আবার সেই ব্যান্ডেজটা রক্তে ভিজে যাচ্ছে, সেটাকে খুলছে, পরিষ্কার করছে, আবার ব্যান্ডেজ করছে। এরকমভাবে তিনি কন্টিনিউয়াসলি করতে লাগলেন যতক্ষণ না রক্তক্ষরণ বন্ধ হলো। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, এখানে সিজ মানে হচ্ছে স্টপ। যখন শেষমেশ রক্তক্ষরণ বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, সেই বিয়ার্ডেড ম্যান সে আবার হুশ ফিরে পেয়েছে। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, কিছু পান করার জন্য চাইলেন। যখন তার রক্তক্ষরণ বন্ধ হলো সে জ্ঞানে ফিরে এলো এবং কিছু চাইলো ড্রিঙ্ক করার জন্য বা পান করার জন্য। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, জার ফ্রেশ ওয়াটার জল নিয়ে এসে সেই বিয়ার্ডেড ম্যানকে দিলেন। মিনহুয়াইল দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যে সূর্য ডুবে গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং আস্তে আস্তে চারিপাশে ঠান্ডা বাড়তে শুরু করেছে। একে জঙ্গলের মধ্যে
রাত্রি হলে ঠান্ডা হয়ে যায়। তাহলে যখন সেই বিয়ার্ডেড ম্যানের রক্তক্ষরণ বন্ধ হলো, সে আবার জ্ঞান ফিরে পেল এবং সে চাইলো কিছু পান করার জন্য, খাওয়ার জন্য। আমরা পান করি না, আমরা তো বাঙালি, আমরা সব জিনিস খাই, আমরা জল খাই, আমরা লিকুইড জিনিসও খাই। সে কিছু পান করার জন্য সে চাইলো, তখন জার জল নিয়ে এলো পান করানোর জন্য। ইতিমধ্যে সূর্যও ডুবে গেছে অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, ওয়েদার আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, জার হারমিটের সাহায্য নিয়ে ক্যারেড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট, সেই আহত ব্যক্তিটাকে, এখানে উন্ডেড ম্যান বলতে মনে রাখবে বিয়ার্ডেড ম্যান, সে যখন দৌড়ে দৌড়ে আসছিল তখন বলা হয়েছিল বিয়ার্ডেড ম্যান, এখন বলা হচ্ছে উন্ডেড ম্যান। উন্ডেড মানে হচ্ছে আহত আর ম্যান মানে হচ্ছে ব্যক্তি, তাহলে যে বিয়ার্ডেড ম্যান সেই হচ্ছে উন্ডেড ম্যান, কনফিউজড হবে না, বিয়ার্ডেড ম্যান যে সেই হচ্ছে উন্ডেড ম্যান। তাহলে সো দ্য জার উইথ দ্য হারমিট সেলফ ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট, জার হারমিটের সাহায্য নিয়ে সেই উন্ডেড ম্যান বা আহত ব্যক্তিকে হারমিটের কুড়ে ঘরে নিয়ে গেলেন অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং বিছানার ওপর শুইয়ে দিলেন। সে বিছানাটা কার? হারমিটের বিছানা, সেই বিছানার ওপর শুইয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ অ্যান্ড ওয়াজ কোয়াইট, বিছানায় শুয়ে সেই আহত ব্যক্তিটা তার চোখ বন্ধ করল এবং শান্ত, মরেনি, বেঁচেই আছে। বিছানায় শুয়ে সে তার চোখ বন্ধ করলো অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং শান্ত হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, কিন্তু জার এতটাই ক্লান্ত হয়ে গেছিলেন এতটা পথ হাঁটার ফলে, এবং সে যে মাটি কুড়েছিল হারমিটের জন্য, তার জন্য সে এতটা ক্লান্ত হয়ে গেছিল দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশোল্ড। থ্রেশোল্ড মানে হচ্ছে চৌকাঠ, যে জার চৌকাটেই ঘুমিয়ে পড়লেন। কেমনভাবে ঘুমিয়ে পড়লেন? ক্রাউচ ডাউন। ক্রাউচ ডাউন মানে তোমাকে যদি শীতের সময় ওই ডিসেম্বর জানুয়ারি মাসে যখন শীত একদম পিকে, তখন যদি ফাঁকা আকাশের তলায় তোমাকে একটা চাদর দিয়ে শুতে দেয়, তাহলে তুমি কেমন শোবে? কুঁকড়ে শোবে, একদম গুটিয়ে নেবে নিজেকে। ঠিক একই রকমভাবে জার সেই থ্রেশোল্ডের ওপর শুয়ে পড়লো কুঁকড়ে, মানে একদম নিজেকে গুটিয়ে নিয়েছে সে। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং ঘুমিয়ে পড়লেন। সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, এত গভীরভাবে তিনি ঘুমোলেন গোটা রাত জুড়ে। সামারে নাইট শর্ট হয়, গ্রীষ্মের সময় রাত এরকমই কম হয়, গ্রীষ্মের গোটা রাত জুড়ে তিনি ঘুমোলেন। দেখবে যেদিন তুমি বেশি পরিশ্রম করবে সেদিন ঘুমটাও ভালো আসে, আর যদি পরিশ্রম না করো রাত্রে দেখবে ঘুম আসছে না। হ্যাঁ, পড়তে বসলে ঘুম আসবে, কিন্তু রাত্রে ফোন ব্যবহার করার সময় ঘুম আসবে না। তুমি যদি গোটা দিনটা খুব ভালোভাবে পরিশ্রম না করো, গোটা দিনে যদি পরিশ্রমের পরিমাণ জিরো, গোটা দিনে যদি পরিশ্রমের পরিমাণ জিরো, তাহলে তোমার ঘুম ভালো আসবে না। কাদেরকে বলছি পরিশ্রমের কথা? হ্যাঁ, দেখো, তাহলে জার হারমিটের সাহায্য নিয়ে সেই আহত ব্যক্তিকে হারমিটের কুঠিরে নিয়ে গেলেন এবং সেখানে তার বিছানার উপর শুইয়ে দিলেন, এবং তারপর বিছানায় শুয়ে সেই উন্ডেড ম্যান কোনো রকম কথা বললেন না এবং চোখ বন্ধ করে দিলেন। জারও এতটা ক্লান্ত হয়ে গিয়েছিল গোটা দিনের হাঁটাহাঁটি করার ফলে এবং কাজ করার ফলে হারমিটের জন্য, যে তিনিও সেই থ্রেশোল্ডের মধ্যে ঘুমিয়ে পড়লেন এবং গোটা রাত জুড়ে তিনি ঘুমিয়েছেন। সাউন্ড স্লিপ মানে ডিপ স্লিপ। হুয়েন হি অওয়েক ইন দ্য মর্নিং, যখন সকালবেলা জারের ঘুম ভাঙল, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হুয়ার হি ওয়াজ, অনেকক্ষণ লাগলো তার বুঝতে যে সে কোথায়। হয় না যে তুমি দুপুরবেলা ভাত খেয়ে ঘুমোলে, আমরা তো ভেতো বাঙালি, ভাত খেয়ে আমাদের একটু ঘুম দরকার হয়। ভাত খেয়ে ঘুমিয়ে যখন উঠছো তখন তোমার মনে হচ্ছে এই সকাল হয়ে গেল না? হয়েছে তো কোনো না কোনো সময় যে ভাত খেয়ে দুপুরবেলা ঘুমিয়েছো, যখন বিকেলবেলা উঠছো দেখে মনে হচ্ছে সকাল হয়ে গেছে। তাহলে জার যখন ঘুম ভাঙলো, জার যখন উঠলেন ঘুম থেকে, তখন তার কিছুক্ষণ সময় লাগলো এটা বুঝতে যে তিনি কোথায় আছেন। Or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes? Or who was the strange bearded man? এবং সেই অদ্ভুত দেখতে দাড়িওয়ালা লোকটা কে? বিয়ার্ডেড ম্যান কে? লাইং অন দ্য বেড, বিছানার উপর শুয়ে রয়েছে, অ্যান্ড গেজিং ইন্টেন্টলি, এবং কন্টিনিউয়াসলি তাকিয়ে রয়েছে। গেজিং মানে হচ্ছে স্টেরিং, কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকা। দেখা মানে কি তুমি দেখলে চলে গেলে, কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকা সেটা হচ্ছে গেজিং। বুঝতে পারলে? কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকা সেটা হচ্ছে গেজিং। ইন্টেন্টলি, ইন্টেন্টলি মানে অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি সে দেখছে জারকে। অ্যাট হিম উইথ শাইনিং আইজ, শাইনিং আইজ মানে গ্লোয়িং আইজ, বড় বড় চোখ করে। তাহলে এই পুরো প্যারাগ্রাফে আমরা কি দেখলাম? যখন সেই বিয়ার্ডেড ম্যান আবার জ্ঞান ফিরে পেলেন, যখন তার রক্তক্ষরণ বন্ধ হলো, সে পান করার জন্য কিছু চাইলো, জার জল নিয়ে এলো পান করানোর জন্য। তারপর
জার হারমিটের সাহায্য নিয়ে তাকে হারমিটের কুঠিরে নিয়ে গেলেন, বিছানার উপর ঘুমিয়ে গেল, সে চোখ বন্ধ করলো আর কোনো কথা বললো না, সেই উন্ডেড ম্যান। জার এতটাই ক্লান্ত হয়ে গেছিলেন গোটা দিনের খাটনিতে, গোটা দিন যে পথ তিনি হেঁটেছেন এবং তার সাথে সাথে হারমিটের জন্য যে জমি করেছেন, জার সেই থ্রেশহোল্ডের মধ্যে ঘুমিয়ে পড়লেন, কুকুরে শুয়ে গেলেন তিনি। সকালবেলা যখন জার উঠলেন, রাত্রে ঘুম দারুণ হয়েছে, ডিপ স্লিপ, সকালবেলা তিনি যখন উঠলেন কিছুক্ষণ তার টাইম লাগলো বুঝতে যে তিনি কোথায় আছেন। ভাবো, জারের মতো একটা ব্যক্তি, সে সাধারণত কোথায় ঘুমায়? একটা বেড অফ রোজেস, একটা সফট বেড, সে থ্রেশহোল্ডের মধ্যে ঘুমিয়ে গেছে। তুমি যখন ক্লান্ত তখন তোমার ম্যাটার করে না যে তুমি কোথায় ঘুমোচ্ছ, ঘুমাতে পারলেই হলো, তখন পাথরের উপরও শুয়ে যাবে। আর যদি ক্লান্ত নও, যদি গোটা দিন হার্ডওয়ার্ক না করেছো, কাজ না করেছো, তাহলে বিছানায় ঘুম আসবে না। তাহলে জার সেই থ্রেশহোল্ডে ঘুমিয়ে গেলেন এবং ঘুমানোর পর সকালবেলা তার বুঝতে সময় লাগলো যে ওই ব্যক্তিটাকে যে কন্টিনিউয়াসলি জারের দিকে তাকিয়ে আছে, উইথ শাইনিং আইস, উইথ গ্লোয়িং আইস। ফরগিভ মি, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস। বিয়ার্ডেড ম্যান খুব দুর্বল গলার স্বর নিয়ে বললেন, ফরগিভ মি মানে হচ্ছে পার্ডন মি, আমায় ক্ষমা করুন। When he saw that the jar was awake and was looking at him, যখন বিয়ার্ডেড ম্যান দেখলেন যে জারের ঘুম ভেঙেছে এবং জার তার দিকে তাকিয়ে রয়েছে, তখন সেই বিয়ার্ডেড ম্যান জারকে বললেন খুব দুর্বল গলার স্বরে, আমায় ক্ষমা করুন। জার তো অবাক, তুমি ধরো রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছ, কেউ পায়ে পড়ে দিয়েছে, ক্ষমা করুন, তুমি বলবে না কে ভাই, তুই কে, কিসের ক্ষমা? তাহলে যখন বিয়ার্ডেড ম্যান দেখলেন যে জার ঘুম থেকে উঠে তার দিকে তাকিয়ে রয়েছে, তখন সে জারকে বললেন আমাকে ক্ষমা করুন, ফরগিভ মি, পার্ডন মি। তখন জার কি বললেন দেখো, আন্ডারলাইন করবে লাইনটা, আই ডু নট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সেড দ্য জার। জার বললেন আই ডু নট নো ইউ, আমি তো তোকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং ক্ষমা করার তো কোনো ব্যাপারই নেই, ক্ষমা করার তো কোনো বিষয়ই নেই। তাহলে জার যখন দেখলেন যে সেই বিয়ার্ডেড ম্যান তাকে ক্ষমা চাইছে তার কাছে, তিনি বলেন আমি তো তোকে জানিই না, আর কি ব্যাপারে ক্ষমা করব? লাইনটা আন্ডারলাইন করবে, এই লাইনটা থেকে 6 মার্কসের কোশ্চেন দিতে পারে। পরের লাইনটাও আন্ডারলাইন করো, সেটাও ইম্পর্টেন্ট। ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি। যখন তাহলে জার বললেন যে আমি তো তোকে চিনিই না, কিসে ক্ষমা করব? তখন বিয়ার্ডেড ম্যান বললেন আপনি আমাকে চিনতে না পারেন, আমি তো আপনাকে চিনি। এই দুটো লাইন দেখো অনেকটা সেম। প্রথম লাইন যেটা জার বলেছে আই ডু নট নো ইউ, আর বিয়ার্ডেড ম্যান বলেছে ইউ ডু নট নো মি। এই দুটো লাইন তোমাকে হয়তো তুলে দিল পরীক্ষার হলে। আই ডু নট নো ইউ বক্তাকে কাকে বলেছে? মনে রাখবে, আই ডু নট নো ইউ এর বক্তা হচ্ছেন দ্য জার, কাকে বলেছেন? বিয়ার্ডেড ম্যানকে। ইউ ডু নট নো মি বক্তা হচ্ছে বিয়ার্ডেড ম্যান, কাকে বলেছে? জারকে বলেছে। এই দুটো লাইন খুবই কনফিউজিং, খুব ভালোভাবে মনে রাখবেন। ইউ ডু নট নো মি বাট আই নো ইউ বলছে আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে ঠিক চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হচ্ছি আপনার সেই শত্রু। হু সোর টু রেভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে দিব্যি খেয়েছিল আপনার উপর প্রতিশোধ নেবে বলে। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি আমার ভাইকে হত্যা করেছেন। অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন, দখল করেছেন। বলছে আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি, আমি হচ্ছি আপনার সেই শত্রু যে দিব্যি খেয়েছিল আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ আপনি আমার ভাইকে হত্যা করেছেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম আপনি একাই গেছেন হারমিটের সাথে দেখা করার জন্য। লাইনগুলো দেখো খুব সিম্পল, আমি জানতাম আপনি একাই গেছেন হারমিটের সাথে দেখা করার জন্য। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইয়োর ওয়ে ব্যাক, এবং আমি সিদ্ধান্ত নিলাম, রিজলভ মানে হচ্ছে ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিলাম আপনি যখন হারমিটের সাথে দেখা করে ফিরবেন তখনই আপনাকে হত্যা করব। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন পার হয়ে গেল। অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি এলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বিউস টু ফাইন্ড ইউ, এখানে অ্যাম্বিউস মানে হচ্ছে হাইডিং প্লেস, মানে যেখানে বিয়ার্ডেড ম্যান লুকিয়ে অপেক্ষা করছিল জারের ফেরার জন্য, সেখান থেকে তিনি বার হলেন। অ্যান্ড আই কেম আপন ইয়োর বডিগার্ড, এবং যারা দেহরক্ষী তাদের সামনে এসে পড়লেন। ভেবে দেখো কপাল কতটা খারাপ হলে এরকমটা হতে পারে। সে লুকিয়েছিল এক জায়গায় জারের ফেরার অপেক্ষায়, যার ফিরলে তাকে হত্যা করবো। সে যখন তার লুকোনো জায়গাতে বেরিয়ে গেল, সে কোথায় কাদের সামনে এসে পড়লো? বডিগার্ড বা জারের দেহরক্ষীদের সামনে এসে পড়লো। অ্যান্ড দে রেকগনাইজ মি, তারা আমাকে চিনে ফেললো। অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে আহত করলো।
তাহলে সেই বিয়ার্ডেড ম্যানের পেটে যে ক্ষতটা হয়েছিল সেই ক্ষতটা কে করেছিল? জারস বডিগার্ড, জারের যারা দেহরক্ষী তারা সেই ক্ষতটা করেছিল। আই এসকেপড ফ্রম দেম, কোন রকমে তাদের কাছ থেকে পালালাম। এসকেপ, এখানে এসকেপ মানে হচ্ছে র্যান অ্যাওয়ে, কোন রকমে তাদের কাছ থেকে পালালাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হয়তো মারাই যেতাম আপনি যদি আমার সেবা না করতেন, আপনি যদি ব্যান্ডেজ না লাগিয়ে দিতেন তাহলে হয়তো আমি মরেই যেতাম। আই উইশ টু কিল ইউ, আমার ইচ্ছে ছিল আপনাকে হত্যা করার, আমার পরিকল্পনা ছিল আপনাকে হত্যা করার। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু আপনি আমার জীবন বাঁচিয়েছেন। নাও ইফ আই লিভ, এখন যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আমার সারা জীবনটা আপনার দাস হয়ে থাকবো, আপনার চাকর হয়ে থাকবো, বিশ্বাসযোগ্য চাকর। অ্যান্ড উইল বিড মাই সন্স টু দ্য সেম, এবং আমার পুত্রদের বলবো একই জিনিসটা করতে, মানে সে নিজেও দাস হয়ে থাকবে আর তার পুত্রদেরকেও বলবে যাতে সে জারের দাস বা চাকর হয়ে থাকে। ফরগিভ মি, ক্ষমা করুন। তাহলে এখানে সমস্ত কিছু রিভিল হয়ে গেল সেই বিয়ার্ডেড ম্যানকে। যখন বিয়ার্ডেড ম্যান দেখলেন যে জার ঘুম থেকে উঠেছে এবং তার দিকেই তাকাচ্ছে, প্রথমত বিয়ার্ডেড ম্যান ক্ষমা চাইলেন। জার বললেন আমি তো তোকে চিনি না। তখন বিয়ার্ডেড ম্যান বললেন আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি তো আপনাকে চিনি, আমি হচ্ছে আপনার সেই শত্রু যে প্রতিশোধ নিয়েছিল আপনাকে হত্যা করব বলে, কারণ আপনি আমার ভাইকে হত্যা করেছেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। আমি অপেক্ষা করছিলাম, আমি জানতাম যে আপনি একাই যাচ্ছেন হারমিটের সাথে দেখা করার জন্য, এবং আমি অপেক্ষা করছিলাম যে আপনি যখন ফিরবেন তখন আপনাকে হত্যা করব। দিন পার হয়ে গেল, আপনি ফিরলেন না। আমি আমার লুকোনো জায়গাতে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে কোথায় পড়লাম? আপনার দেহরক্ষীর কাছে। তারা আমাকে চিনে ফেললো এবং আহত করলো। তাদের কাছ থেকে কোনো মতে পালালাম। আপনি যদি না ব্যান্ডেজ করে দিতেন, আপনি যদি সেবা না করতেন, তাহলে হয়তো আমি মারা যেতাম। এখন আমি আপনাকে বলছি শুনুন, আমি যদি বেঁচে থাকি আর আপনি যদি চান, আমি আমার গোটা জীবন আপনার কৃতদাস হয়ে থাকবো, আমি আমার গোটা জীবন আপনার দাস হয়ে, আপনার চাকর হয়ে থাকবো, এবং আমি আমার পুত্রদেরও বলবো আপনার চাকর হয়ে থাকতে, আমায় ক্ষমা করুন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, এখানে গ্ল্যাড মানে হচ্ছে হ্যাপি। জার অত্যন্ত আনন্দিত হলেন। টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, সে তার শত্রুর সাথে এত সহজে শান্তি স্থাপন করতে পেরে জার খুব আনন্দিত হলেন। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং সেই শত্রুকে একজন বন্ধু হিসেবে পেয়ে তিনি খুব আনন্দিত হলেন। তাহলে সে শত্রুর সাথে শান্তি স্থাপন করে সে তার শত্রুকে বন্ধু হিসেবে পেয়ে জার কিন্তু খুব আনন্দিত হলেন। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, সে শুধুমাত্র সেই উন্ডেড ম্যান বা বিয়ার্ডেড ম্যানকে ক্ষমা করলেন না, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, এবং বললেন তিনি তার নিজের চাকর এবং নিজের ফিজিশিয়ান মানে হচ্ছে নিজের ডক্টরকে পাঠাবেন তার সেবা করার জন্য। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং এটাও কথা দিলেন যে তিনি তার প্রপার্টি ফিরিয়ে দেবেন। তাহলে জার খুব আনন্দ পেলেন তিনি তার শত্রুর সাথে শান্তি স্থাপন করে এবং তার শত্রুকে বন্ধু হিসাবে পেয়ে। তিনি বললেন, তিনি শুধুমাত্র ক্ষমাই করলেন না, তিনি তার নিজের চাকর বাকর এবং নিজের ডাক্তারদেরকে পাঠিয়ে দিলেন সেই বিয়ার্ডেড ম্যান বা উন্ডেড ম্যানের সেবা করার জন্য, এবং বললেন তার সম্পত্তিও তিনি কিন্তু ঘুরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, উন্ডেড ম্যানকে বিদায় জানিয়ে, সেই বিয়ার্ডেড ম্যান আহত ব্যক্তি তাকে বিদায় জানিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ, জার বাইরে বার হয়ে গেলেন। কোথায়? পর্চ। পর্চ মানে কি? পর্চ মানে হচ্ছে ভেরান্দা, বুঝলে না তো? বারান্দা, আমাদের কাছে বারান্দা, আর যারা একটু অ্যারিস্টোক্রেটিক, যারা একটু রিচ, তাদের জন্য পর্চ। ওকে, তাহলে জার সেই বিয়ার্ডেড ম্যানের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন সেই বারান্দায়। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং চারিদিকে দেখতে লাগলেন, হারমিটের সন্ধান করতে লাগলেন। চারিদিকে তিনি হারমিটকে খুঁজছেন। জার বিয়ার্ডেড ম্যান কাছ থেকে বিদায় নিলেন এবং সে বারান্দায় বেরিয়ে গেলেন এবং হারমিটকে খুঁজতে লাগলেন। কেন খুঁজছেন হারমিটকে? কি দরকার? হারমিটের সাথে কি কাজ? হয়ে গেছে তো? হয়নি? কি কাজ? তিনটে প্রশ্ন। তিনি হারমিটকে সন্ধান করতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোশ্চেনস হি হ্যাড পুট, যাওয়ার আগে তিনি ভাবলেন যে শেষবার চেষ্টা করে নিই, হারমিটকে আবার তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করি, যদি উত্তর দেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সেই সন্ন্যাসী বাইরে ছিলেন। অন হিজ নিজ, হাঁটু গেঁদে, সোয়িং সিডস ইন দ্য বেডস, আগের দিন যে জমিগুলো কোড়া হয়েছিল সেই জমিতে বীজ বপন করছিলেন। দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যেটা আগের দিন কোড়া হয়েছিল। তাহলে জার হারমিটকে কোথায় পেলেন? না, হারমিট তার কুড়ে ঘরের বাইরে যেই জমিগুলো আগের দিন কোড়া হয়েছিল সেই জমিতে বীজ বপন করছিল।
দ্য জার অ্যাপ্রোচড হিম, জার হারমিটের কাছে গেলেন অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ টু আনসার মাই কোশ্চেন্স ওয়াইজ ম্যান, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমার 3টে প্রশ্নের উত্তর দিন জ্ঞানী ব্যক্তি, শেষবারের মতো আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনি দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন। দেখো কি বলল হারমিট, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, আন্ডারলাইন, তোমাকে অলরেডি উত্তর দেওয়া হয়ে গেছে। তোমরা বারবার বলে স্যার নেক্সট ভিডিও কবে আসবে, আমিও বলে দেবো ভিডিও দিয়ে দিয়েছি, তুমি চ্যানেলে গিয়ে আর খুঁজে পাচ্ছ না ভিডিও। তাহলে যার যখন বললেন শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বলুন না আমার 3টে প্রশ্নের উত্তর কি হবে, তখন হারমিট বললেন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তোমাকে অলরেডি উত্তর দেওয়া হয়েছে। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, বীজ লাগাতে লাগাতে হাঁটুকে দিয়ে জারের দিকে তাকিয়ে বলছেন, তোমাকে তো উত্তর দিয়ে দিয়েছি। হু স্টুড বিফোর হিম, যে জার তার সামনে দাঁড়িয়েছিল। তাহলে বীজ বপন করতে করতে ওঠেও নি, বসে বসেই ঘাটটাকে উঠিয়েছে এবং জারকে বলছে, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। জার তো অবাক, বলছে হাউ আনসার্ড, কিভাবে উত্তর দিলেন, হোয়াট ডু ইউ মিন, কি বলতে চাইছেন, আস্ক দ্য জার, উত্তর দিলেনটা কখন, উত্তর দিয়েছেন কি, দেননি, লাস্ট প্যারাগ্রাফ সেটার জন্য। আমরা গল্পের একদম শেষে পৌঁছে গেছি, লাস্ট প্যারাগ্রাফটুকু বাকি রয়েছে। প্রথমেই যে জারের মাথায় 3টে প্রশ্ন এসেছিল, সেই 3টে প্রশ্নের সঠিক উত্তর জার এতক্ষণে পাবেন এবং জারের সাথে আমরাও। পরীক্ষায় যদি রেজাল্ট করতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা প্রিপারেশন করার জন্য, কাদের কথা শুনতে হবে, কাদের কথা শুনতে হবে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, দেখো কি বলছে। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, হারমিট উত্তর দিলেন, ডু ইউ নট সি, মানে আপনি দেখতে পাচ্ছেন না, এমনটা নয়, আপনি বুঝতে পাচ্ছেন না। ডু ইউ নট সি মানে আপনি বুঝতে পাচ্ছেন না। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, গতকাল আমার দুর্বলতার ওপর আপনি যদি পিটি বা করুণা না করতেন, গতকাল আমার দুর্বলতার ওপর আপনি যদি করুণা না করতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, আমার জন্য সেই জমিগুলো কুড়ে না দিতেন, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, আপনি ফিরে যেতেন নিজের রাস্তায়, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, সেই বিয়ার্ডেড ম্যান আপনাকে হয়তো আক্রমণ করতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং আপনি অনুশোচনা করতেন আমার সাথে না থাকার জন্য। তাহলে হারমিট এখানে জারকে বলছেন যে আপনি বুঝতে পারছেন না, গতকাল আমার দুর্বলতায় আপনি যদি করুণা না করতেন, আপনি যদি জমিটা না কুড়ে দিতেন, আপনি ফিরে চলে যেতেন এবং আপনাকে আক্রমণ করতো কে, সেই আপনার শত্রু, তার সাথে শান্তি স্থাপন হতো না। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি আমার জন্য জমিগুলো কুড়ছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম আমি। অ্যান্ড টু ডু মি গুড, আমার ভালো করা, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার ভালো করা। তাহলে একটা উদাহরণ দিয়ে জারকে বোঝানোর চেষ্টা করলেন হারমিট যে আপনি যখন আমার জন্য জমিগুলো কুড়ছিলেন সেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এবং আমার ভালো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মনে রাখবে, একটা মানুষ নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের অভিজ্ঞতা থেকে যেটা শেখে সেটা অন্য কেউ শেখাতে পারবে না। তুমি যতই বই পড়ে নাও, তুমি যত ইউটিউবে ভিডিও দেখে নাও, তোমার জীবন তোমাকে যেটা শেখাবে, তোমার অভিজ্ঞতা তোমাকে যেটা শেখাবে, তোমার জীবনে যে কঠিন পরিস্থিতি তোমাকে যেটা শেখাবে, সেটা অন্য কেউ শেখাতে পারবে না। হারমিট চাইলে আগে উত্তর দিতে পারতো প্রথমে, কিন্তু তিনি চাইতেন যার নিজে এক্সপিরিয়েন্স করে বুঝুক, যে যার নিজের এক্সপিরিয়েন্সের দ্বারা বুঝুক সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা। তাহলে প্রথম উদাহরণ দিয়ে বোঝালেন, দ্বিতীয় উদাহরণ কি দিলেন দেখো। আফটারওয়ার্ডস, পরবর্তী ক্ষেত্রে, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন সেই বিয়ার্ডেড লোক বা উন্ডেড লোক, আহত ব্যক্তিটি আমাদের দিকে দৌড়ে দৌড়ে এলেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি সেই উন্ডেড ম্যানের সেবা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, আপনি যদি তার ক্ষত জায়গাটা ব্যান্ডেজ করে না দিতেন, হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, সে হয়তো মারা যেত আপনার সাথে শান্তি স্থাপন না করে। বলছে পরবর্তী ক্ষেত্রে যখন সেই বিয়ার্ডেড ম্যান বা উন্ডেড ম্যান দৌড়ে দৌড়ে এলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল আপনি যখন তার ব্যান্ডেজটা লাগাচ্ছিলেন, কারণ আপনি যদি ব্যান্ডেজ না লাগাতেন তাহলে সেই মানুষটা আপনার সাথে শান্তি স্থাপন না করেই মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাই সেই বিয়ার্ডেড ম্যান বা উন্ডেড ম্যান সে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম,
এবং আপনি তার জন্য যেটা করলেন ওয়াজ ইওর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, সেটা ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে দুটো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। যখন সে সেই বিয়ার্ডেড ম্যানের সেবা করছিল সেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, বিয়ার্ডেড ম্যান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল তার সেবা করা। রিমেম্বার দেন, মনে রাখুন তাহলে, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, শুধুমাত্র একটিই সময় রয়েছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা কোনটা? আন্ডারলাইন, নাও, দ্য প্রেজেন্ট টাইম, দ্য প্রেজেন্ট মুমেন্ট, এখন। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। এই এখন, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় আমাদের কোনো কাজ করার শক্তি রয়েছে। দেখো, আমরা না পাস্টের কথা অনেক ভাবি, অতীতে আমাদের কিছু ভুল হয়েছে, অতীতের কথা আমরা ভাবি, পরীক্ষার রেজাল্ট কেন খারাপ হলো, আমার এটা করা উচিত ছিল না, আমার ওটা করা উচিত ছিল না। ফিউচারের কথা অনেক ভাবি যে আমি ভবিষ্যতে কি করব, ভবিষ্যৎ আমার কেমন হবে। কিন্তু তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, আমাদের হাতে যেই সময়টুকু রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট টাইম, দ্য নাও। এখন আমরা কি করছি, আর এখন আমরা কি করছি সেটাই ঠিক করবে আমাদের ফিউচার কেমন হবে। তাহলে হারমিট জারকে বোঝালেন, শোনো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন, কারণ এই সময় আমাদের কিছু কাজ করার ক্ষমতা রয়েছে। নাও, দ্য প্রেজেন্ট মুমেন্ট, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নয়। তাহলে কখন থেকে পড়া শুরু করতে হবে তোমাকে যদি রেজাল্ট করতে চাও? আজ থেকে, কাল থেকে, এখন থেকে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? এখন, নাও, অর দ্য প্রেজেন্ট মুমেন্ট। এরপর কারা গুরুত্বপূর্ণ মানুষ? দেখো, দ্য মোস্ট নেসেসারি মেন ইজ হি উইথ হুম ইউ আর। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে সে যার সাথে তুমি এখন আছো। মানে তুমি এই ভিডিওটা যদি দেখছো, আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি, তোমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি। ধরো তুমি একটা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছো অনেক লোকের সাথে, তারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তোমার জীবনে। কেন? কারো যদি ব্যাগে একটা বোমা থাকে, বিস্ফোরণ ঘটে, সবার জীবন শেষ হয়ে যাবে। তাহলে যেই ব্যক্তির সাথে এখন তুমি আছো সে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস। কারণ কোনো মানুষই জানে না তার আবার সেই মানুষের সাথে দেখা হবে কিনা। আমরা কোনোদিন জানতে পারবো না যে কোনটা আমাদের শেষ দেখা। তাহলে যার সাথে এখন আমরা আছি সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, সেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কারণ কোনো মানুষই জানে না আবার তার সাথে দেখা হবে কিনা। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, যার সাথে আছো তার ভালো করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন, ওই একটি মাত্র উদ্দেশ্য নিয়ে ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, মানুষকে এই জীবনে পাঠানো হয়েছে। একটি উদ্দেশ্য মানুষের এই জীবনে, সেটা হচ্ছে কি? মানুষের ভালো করা, মানুষকে ঘেন্না করা নয়, মানুষকে আঘাত করা নয়, মানুষকে ভালোবাসা এবং মানুষকে ভালো করা। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে, যার সাথে তুমি এখন আছো, এবং তার ভালো করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মানে তুমি যখন এই ভিডিওটা দেখছো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? আমার ভালো করা মানে লাইক দেওয়া, কমেন্ট, সাবস্ক্রাইব না, ভালোভাবে নিজের পড়াটাকে করা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজটা করলে তুমি আমার ভালো করবে, আমি আনন্দ পাবো তখনই তুমি যখন ভালোভাবে পড়তে পারবে, তুমি বুঝতে পারবে। তাহলে যার নিজের অভিজ্ঞতার দ্বারা এবং হারমিটের সাহায্যের দ্বারা বুঝতে পারলে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে নাও অর দ্য প্রেজেন্ট টাইম, কারণ এই সময়ই আমাদের কোনো কাজ করার ক্ষমতা থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে সেই যার সাথে তুমি এখন আছো, আর তার ভালো করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে তুমি যদি পরীক্ষার জন্য রেজাল্ট করতে চাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? এখন। আজ থেকে পড়তে শুরু করতে হবে, এখন থেকে পড়তে শুরু করতে হবে। কাদের কথা শুনবে, কাদের কথা শুনবে না, সবার কথা শুনতে লাগবে না। যেই সাবজেক্টে যেই টিচার, তাদের কথা শোনো কিভাবে রেজাল্ট করতে হয় সেই সাবজেক্টে, এবং তার ভালো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তুমি যদি টিচারের ভালো করতে চাও, তুমি যখন ভিডিওটা দেখছো, তোমার কাছে আমি গুরুত্বপূর্ণ মানুষ, আমার কাছে তুমি গুরুত্বপূর্ণ মানুষ। তাহলে টিচারের ভালো করতে চাইলে ভালোভাবে পড়তে হবে। তাহলে এই হচ্ছে, তাহলে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু বিগিন এভরিথিং? নাও অর দ্য প্রেজেন্ট টাইম? হু ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড? দ্য পার্সন উইথ হুম ইউ আর নাও অর ইন দ্য প্রেজেন্ট টাইম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? তার ভালো করা। ওকে, তাহলে 3 কোশ্চেন্স আমরা কমপ্লিট করলাম। এরপর আমি বুঝতে পারছি না যে তোমরা টেক্সটটাকে আদৌ বুঝতে পেরেছো কি পারো না, বা যদি কোনো অসুবিধা আছে তাও আমি কিন্তু বুঝতে পারছি না। কমেন্ট সেকশনে প্লিজ জানাও যে কীরকম লাগলো তোমাদের টেক্সটটা।
টেক্সটটা বুঝতে পেরেছো কি পারোনি? আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাও, যাতে আমি ফিডব্যাক পাই এবং নিজেকে বেটার করতে পারি।